এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে সংকটে আছে যে প্রাণীগুলা, বুনো হাতি হচ্ছে এর একটা। হাতির অবস্থা মানে একসময় বেশ ভালো ছিল আমাদের দেশে। পার্বত্য চট্টগ্রাম মানে এখন মানে তখন তো আসলে মানে এখনকার যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই জেলাগুলা প্লাস কক্সবাজার সহ এদিক এবং চট্টগ্রাম এদিকটাতে হাতির একটা বড় মানে খুব ভালো বিচরণ ছিল। এবং সিলেট অঞ্চলেও হাতি বেশ মানে কিছু হাতি ভারত বাংলাদেশ বর্ডার মিলে চলাফেরা করতো, আর গারো পাহাড় বেল্টেও। তো হাতিদের অবস্থা আসলে একটা সময় যে মানে ধীরে ধীরে আমাদের এখানে খারাপ হইতে শুরু করে। এবং 2016 সালে লাস্ট যে অফিসিয়াল জরিপটা IUCN করে, ওইটার হিসেবে বাংলাদেশে বুনো হাতি আছে মানে স্থায়ী বুনো হাতি 268 থেকে 70টা। আর এটা ছাড়া মানে অস্থায়ী হাতি যেমন ওই গারো পাহাড়ের হাতিগুলো যেগুলো আসা যাওয়ার মধ্যে থাকে ওইটা আর কি। কিন্তু এইটার পরে গত 9 বছরে আসলে মানে হাতির উপর আসলে এক ধরনের স্টিম রোলারের মতোই চলছে। বলা যায় যে আমাদের দেশে গত 9-10 বছরে মানে 100-র বেশি বুনো হাতির মৃত্যু হয়েছে, এবং ওইগুলোর মধ্যে আসলে একটা বড় অংশই অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, এই কারণে আমার নিজের ব্যক্তিগত ধারণা মানে দেশে এই মুহূর্তে বুনো হাতির সংখ্যা হয়তো বা 200, কিছু নতুন বাচ্চা হয়েছে তারপরও সংখ্যাটা 200-র আশেপাশে। আর সংরক্ষণের বিষয়ে যদি বলি, মানে সংরক্ষণে কিছু স্টেপ যে নেওয়া হয় নাই তা না, কিন্তু ওভারঅল আসলে এটা মানে যথেষ্ট না যে মানে হাতির মানে যে সমস্যাটা ওইটা সমাধানের বিচারে। এই ব্যাপারটাতে আমি মানে একচাটায় মানুষকেই দোষ দিতে চাই এই সংঘাতে। মানে যেটা হচ্ছে আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা বলি যে হাতি মানুষের বাড়িতে উঠে আসছে কিংবা হাতি মানুষের ফসল নষ্ট করতেছে, কিন্তু আসলে দেখতে হবে মানুষের বাড়িটা কোথায় কিংবা ফসলটা কোথায়। মানে আমরা অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানে হাতি মানে সংরক্ষিত বনের মানে মাঝখানেই আপনার অবৈধভাবে আমরা যে ধান চাষ করা হয়েছে, কখনো আবার বাড়ি তোলা হয়েছে। হ্যাঁ, আবার অনেক সময় হয়তো এটা সংরক্ষিত বনের ভিতরে না, কিন্তু হাতি চলাচলের পথের উপর আমরা বাড়ি বানিয়েছি, ধান চাষ করছি। তো তখন হাতি যখন আসলে হাতি তো চলাফেরা যখন মুভমেন্ট করবে, হাতি তো একটা বড় প্রাণী, ওকে অনেক জায়গায় নিয়ে চলাফেরা করতে হয়। তা হাতি দেখতেছে যে আসলে যেসব জায়গা ওর চলাফেরার জায়গা সবগুলোই মানুষ দখল করে নিচ্ছে। ওর চলার জায়গায় ধান ক্ষেত, আর চলার জায়গায় যদি ধান ক্ষেত থাকে হাতি তো মুখ দিবে আসলে। আর এটা ছাড়া মানুষের ওই ঘরবাড়িগুলো ওর চলার পথে হওয়াতে একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন সংরক্ষিত বনগুলোর আমরা মোটামুটি 12টা বাজায় ফেলছি, ওইখানেও আসলে হাতিদের জন্য ঠিক পরিবেশ নাই। তো এইসব কারণেও হাতি আসলে বন থেকে বের হয়ে আসতে বাধ্য হইতেছে, এবং এই কারণেই মূলত হাতি মানুষ সংঘর্ষ বাড়তেছে। আরেকটা স্পেশাল বিষয় আমি বলতে চাই, এই যে কক্সবাজারে রোহিঙ্গা বসতিগুলো হয়েছে গিয়ে সংরক্ষিত বনের ভিতরে, এবং ওরা হাতি চলাচলের কয়েকটা করিডোর পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তো এই হাতিগুলোর জন্য আসলে খুব কঠিন হয়ে গেছে পরিস্থিতি। ওরা একটা নির্দিষ্ট জায়গায় বন্দী হয়ে গেছে, অনেকটা জেলখানার মতো। তো এখন আমরা আসলে দোষ কাদেরকে দিব? হাতি না থাকলে আসলে পরিবেশের নানান ধরনের ক্ষতি হইতে পারে। সরাসরি ক্ষতির কথা যদি বলি আমরা, মানে একটা বাস্তু সংস্থানে প্রত্যেকটা প্রাণীরই গুরুত্ব আছে, একটার সাথে একটা রিলেটেড। একটা প্রাণী ওইখান থেকে হারিয়ে যাওয়া মানে অন্যগুলোর উপর টোটালি এফেক্ট পড়া। মানে যেমন কোনো একটা বনে যদি বাঘ না থাকে বাস্তু সংস্থানের উপরের দিকে, ওই বনে তখন আস্তে আস্তে অন্যান্যগুলোর মধ্যে একটা টোটাল একটা বিশৃঙ্খলা দেখা দিবে। তেমনি হাতির ক্ষেত্রেও এটা একটা বড় ব্যাপার, একটা বাস্তু সংস্থানের একটা গুরুত্বপূর্ণ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ উপাদান হাতি, 1 নম্বর। 2 নম্বর, হাতি নানান ধরনের বীজ ছড়ায়। এরকম অনেক বীজ আছে যেগুলো কিন্তু আসলে মানুষ লাগানো লাগে না, হাতি সহ বিভিন্ন হাতি, তারপর এবং সব বিভিন্ন বন্য প্রাণীর মলের মাধ্যমে বা নানানভাবে হ্যাঁ এই বীজগুলা ছড়ায়। এইভাবে কিন্তু বন সৃজনে, বন তৈরিতেও হাতি ভূমিকা রাখে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হাতি তো প্রকৃতির পাহারাদার বলতে পারেন, যে একটা জঙ্গলে হাতি বা বাঘের মতো বড় প্রাণী না থাকা মানে কাঠচোর থেকে শুরু করে কিংবা নর্মাল মানুষই ওই বনের দখল নিয়ে নিবে, তখন আস্তে আস্তে ওই বনও ধ্বংস হয়ে যাবে। আর আমরা জানি বন না থাকা মানে আমাদের আসলে পরিবেশের বিপর্যয়ে নেমে আসা। আমি মনে করি আসলে আইন মোটামুটি ঠিক আছে,
তহবিলের অভাবটাও একেবারে বড় করে দেখার উপায় নাই। এখানে আমার যেটা মনে হয় মানুষের মানে জনসচেতনতা এবং মানুষের বোঝার ব্যাপারটা। মানুষ আসলে ভাবে যে মানে আমাদেরই বেঁচে থাকার অধিকার আছে, হাতি বাঘ বা অন্য কোনো বন্য প্রাণী ওদের বাঁচা না বাঁচা খুব বড় কোনো ব্যাপার না। কিন্তু যখন আমরা বুঝতে পারবো আমাদের সাথে ওদেরও বেঁচে থাকার অধিকার আছে, তখন আমরা এবং ওদের সাথে আমরা আসলে একত্রে সার্ভাইভ করার চিন্তা ভাবনা করব, তখনই আসলে হাতি সংরক্ষণ করা যাবে। এই ক্ষেত্রে তো আসলে হাতি রক্ষায় দেখা যায় যেমন একটা হচ্ছে বন বিভাগ, গভর্নমেন্টের যেটা কাজ করে বন বিভাগ গভর্নমেন্টের, আর এটা ছাড়া অবশ্যই যে ওই এলাকার মানুষ গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন IUCN সব অনেকে হাতি নিয়ে কাজ করে। তা এটা ওভারঅল একটা মিলিত প্রচেষ্টা অবশ্যই জরুরি। আবার একই সাথে হাতি রক্ষায় যেমন বন বিভাগের আমাদের দেশে অনেক ক্ষেত্রেই ওদের আসলে লোকবলের অভাব আছে, অস্ত্র থেকে শুরু করে কোনো কিছুরই আসলে ওদের ঠিক মানে বন বিভাগের হয়তো অনেক ধরনের সমস্যা আছে, ওদের দুর্নীতি বা নানান সমস্যা আছে, কিন্তু আবার এটাও ঠিক বন বিভাগ আন্তরিক হইলেও সব ক্ষেত্রে যে ওরা সলভ করতে পারবে তা না। যেমন অনেক দুর্গম এলাকা আছে যেখানে আসলে বন বিভাগের সেরকম ক্ষমতাই নেই, কিন্তু ওই জায়গাগুলোতে হয়তো বা রাষ্ট্রীয় অন্যান্য বাহিনী যারা আছে, BGB আছে, সেনাবাহিনী আছে তো সহ, বা এমনকি মানে এইরকম মানে বন বিভাগে যদি আসলে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে মানে বিভিন্ন দুর্গম বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যে সীমান্ত এলাকাগুলোয় যদি একটু সমন্বিতভাবে ওরা সহ কাজ করা যায়, তাহলে এইসব এলাকাগুলোতে হাতি রক্ষাটা আরও সহজ হবে। আবার কক্সবাজার সহ অন্যান্য এলাকাগুলোতে আসলে মানে মানে মানুষের সাথে আসলে সমন্বয়টা খুব জরুরি, মানুষকে বোঝানো, জনসচেতনতা। তো এমনি আসলে এই বিষয়টাতে আইনগুলার কিছু কিছু ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগও জরুরি যেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা মানে আজকেও আমার আসলে রেজা খান স্যারের সাথে আলাপ হইতেছিল যে মানে অনেক ক্ষেত্রে রোহিঙ্গা বসতি হয়ে গেছে হাতির এলাকার ভিতরে, আবার অনেক সময় সরকারি বিভিন্ন স্থাপনাও হাতির করিডোরের উপর হয়ে যায়, যেমন উখিয়াতে রেডিও স্টেশন হয়েছিল। তো এই বিষয়গুলো আসলে খেয়াল করা উচিত যে আসলে মানে যেন এ ধরনের জটিলতা যেন না হয়, এবং বন বিভাগ সহ যেন সব সরকারি প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে কাজ করতে পারে। কারণ অনেক সময় এইসব বিষয় নিয়ে বনের বিষয় নিয়ে বন বিভাগের সাথে সরকারি অন্যান্য প্রতিষ্ঠানেরও দেখা যায় জটিলতা তৈরি হয়। ধন্যবাদ ইশতিয়াক ভাই, অনেক ভালো একটা আলোচনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ।